বাংলাদেশ টেলিভিশনের বাংলাদেশ বন্যপ্রাণী রাজ্য অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমি রেজা খান আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের এই পর্বে আমরা দেশে যে বিভিন্ন বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী আছে তাদের একটি দল কাছিম বা কচ্ছপ, যারা পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকাতে বা বিরলভাবে সিলেটের পাহাড়ি এলাকাতে বসবাস করে, তাদেরই কয়েকটি প্রজাতি বাংলাদেশ সরকার এবং বন বিভাগের প্রচেষ্টায় ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের সৌজন্যে বাংলাদেশ বন বিভাগের একটি জায়গা এই ভাওয়াল জাতীয় উদ্যানের মাঝখানে শালবনে তাদেরকে পার্বত্য চট্টগ্রাম থেকে নিয়ে এসে প্রজনন করার চেষ্টা করানো হচ্ছে। সেই প্রজনন কেন্দ্রে এখন আমরা আছি। এখানে আজকে আমরা জানব যে কী করে তাদেরকে পাহাড় থেকে উদ্ধার করা হলো এবং তারপরে তাদেরকে এই প্রজনন কেন্দ্রে নিয়ে এসে বিভিন্ন খাঁচা বা তাদের রাখার জায়গা তৈরি করে তার মধ্যে তাদেরকে রাখা হলো এবং তাদের প্রয়োজনীয় খাবার দাবার দেওয়া হলো এবং আলটিমেটলি তারা প্রজনন করলো এবং তাদের বাচ্চা হয়েছে। আশা করা হচ্ছে যখন এদের বাচ্চারা বড় হবে এবং নিজেরা নিজেদের মতো করে খাবার যেগুলো লুকিয়ে রাখা হবে বা খাবার পরিবেশন করা হবে সেগুলো খেতে শুরু করবে, তখন হয়তো তাদেরকে পাহাড়ে ছেড়ে দেওয়া সম্ভব হবে। এবং আমরা জানি যে কোথাও কোনো প্রাণী ছেড়ে দেওয়ার আগে এই ধরনের প্রকল্পের অধীনে সাধারণত রেডিও কলার বা রেডিও ট্রান্সমিটার ওইসব প্রাণীর গায়ে পরিয়ে দেওয়া হয়, যাতে প্রাণীগুলো প্রতিদিন কোথায় গেল না গেল, রাতে কোথায় ঘুমালো বা কত দূর সে দিনে গেল সেই সব খবরাখবর পাওয়া যায়। আর যে এলাকা থেকে এগুলো উদ্ধার করা আনা হয়েছে সেই এলাকার যিনি পাহাড়ে বসবাসকারী যে জনগোষ্ঠী আছেন ওনাদের সাথে এই সিসিএ যে প্রতিষ্ঠান এবং বাংলাদেশ বন বিভাগের যোগাযোগ আছে এবং তারাই ওইখানকার আলটিমেটলি কাস্টোডিয়ান। তো আজকে এই যে প্রজনন কেন্দ্র ভাওয়াল ন্যাশনাল পার্কে অবস্থিত সিসিএর ব্যবস্থাপনা যেটা পরিচালিত হচ্ছে এবং বন বিভাগের সাহায্য সহযোগিতা যেটা চলছে, সেখানে প্রাণীদের পরিচালক হিসাবে আছেন ফাহিম জামান। তার কাছ থেকে জানবো যে এই এলাকাটা কিভাবে কাছিম প্রজননের একটা বা কচ্ছপ প্রজননের একটা ক্ষেত্র হয়ে উঠলো এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, কিভাবে তারা কাজ করেন, এই বিষয়গুলো আমরা জানবো। আমাদের কচ্ছপ প্রজনন কেন্দ্র শুরু হয় 2017 সাল থেকে। এখানে আমরা 4 প্রজাতির মহাবিপন্ন কচ্ছপ নিয়ে কাজ করে থাকি। 4টি প্রজাতি পাহাড়ি প্রজাতি, মানে হলো ওরা ডাঙায় থাকে। সো আমাদের প্রথম প্রজাতি হলো এশিয়ান জায়ান্ট টর্টয়েস, বাংলায় বলা হয় শিলা কচ্ছপ, এটাও মহাবিপন্ন। দ্বিতীয়তে আছে হলুদ পাহাড়ি কচ্ছপ বা এলোঙ্গেটেড টর্টয়েস, আর তারপরে আছে ডিবা কচ্ছপ যেটা হলো কিল বক্স টার্টল, আর শেষে আছে আরাকান জংলি কচ্ছপ, আরাকান ফরেস্ট টার্টল। সো এই 4টাই মহাবিপন্ন। অ্যান্ড আমরা এখানে বেসিক্যালি যে কাজটা করি সেটা হলো যে এখানে প্রজনন করা হয়, এখানে যে বাচ্চাগুলো হয় এগুলো বড় হওয়ার পর আমরা তাদেরকে আবার প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দিই, সেখানে যাতে তাদের সংখ্যা বাড়ে। সেই জন্য আমরা কিভাবে কচ্ছপগুলা কালেক্ট করি বা কিভাবে আনা হয় সেই গল্পটা যদি বলতে চাই, সেটা হলো যে পাহাড়ে যখন শিকারীরা শিকার করতে যায় ওরা সাধারণত একটা প্রাণী জীবিত ফিরিয়ে নিয়ে আসে, কচ্ছপ, কারণ সেটা সহজে মরে না, সেটাকে পরের কোনো সময় খাওয়া যায়, সেই জন্য তারা ওটাকে নিয়ে আসে বা জীবিত রাখে। সো আমরা সেখান থেকে আসলে ওদেরকে উদ্ধার করে নিয়ে আসি। অন্যদিকে আমরা যেটা করি যে পাহাড়ি যে কমিউনিটিটা, ওদের সাথে আমরা অ্যাওয়ারনেস নিয়ে কাজ করে থাকি, ভবিষ্যতে যাতে কমিউনিটি যাতে ওদেরকে প্রোটেকশন দিয়ে রাখে। আমরা এই পর্যন্ত 2 বছরে বেশ প্রায় 26টি কচ্ছপ ফিরিয়ে দিয়েছি, অ্যান্ড ওখানে বেশিরভাগগুলোই জীবিত আছে। আমরা ওখানে কচ্ছপগুলোকে ছাড়ার পরে ওগুলো ওখানে প্রাকৃতিক পরিবেশে বাঁচলো কি না সেটার জন্য আমরা আসলে রেডিও ট্র্যাকিং করি। এখানে আমরা ছোট একটা ডিভাইস লাগাই কচ্ছপগুলোর গায়ে, যেগুলোর থ্রুতে আমরা 2 বছর ধরে কচ্ছপগুলো কোথায় আছে, কি খাচ্ছে, কিভাবে আছে, সব কিছু পর্যবেক্ষণ করতে পারি। অ্যান্ড এটাতে দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত আমাদের অলমোস্ট 90% সার্ভাইভাল রেট, সেটাই আসলে আমাদের প্রজনন কেন্দ্রের মেইন গোল। তোমার কাছে আমার প্রশ্ন হলো, এরা যে পাহাড়ি অঞ্চলে যেখানে থাকে, এটা তো আমাদের দেশের পাহাড়ির একেবারে অত্যন্ত প্রত্যন্ত এলাকাতে এবং খুবই উচ্চতম জায়গা যেখানে আছে তার কাছাকাছি, তো সেইখান থেকে এই শালবনের পরিবেশ তো সম্পূর্ণ আলাদা। তাহলে ওদেরকে এখানে কী ধরনের খাবার পরিবেশন করলে এবং কী ধরনের খাবার ওরা প্রকৃতিতে যে খাবে আবার সেই ধরনের কোনো খাবার তোমরা এখানে ওদেরকে পরিবেশন করেছো কিনা? শালবনে একটু ডিফিকাল্ট ট্রপিক্যাল এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, কিন্তু আমরা যত দূর পারি এখানে মাইক্রো হ্যাবিটেট অ্যাডজাস্টমেন্ট করার জন্য তা আমরা করেছি। এখানে পাহাড়ে যে ধরনের কচু গাছ বা কলা গাছ হয়ে থাকে সেগুলো আমরা এখানে রোপণ করেছি যাতে সেখানের মতো প্রাকৃতিক পরিবেশ হয়ে থাকে। স্বাভাবিক
স্বাভাবিকভাবে খাবারের বিচরণটা অনেক আলাদা। সো আমরা যেটা করি যে কচ্ছপগুলো প্রকৃতিতে ফিরে যাওয়ার আগে 1 বছর ওরা প্রাকৃতিতে যে ধরনের খাবার পাবে, যে ধরনের কচু খাবে বা যে ধরনের বাঁশের কোরল খাবে বা ওগুলো খাবে, এগুলো আমরা এখানে উৎপাদন করি বা সোর্সিং করি, সেগুলোর উপরে খাওয়াই, যাতে ওরা যখন প্রকৃতিতে ফিরে যায় তাদের কাছে যাতে ওখানের খাবারটা অচেনা না লাগে, সেটা আসলে আমরা আলাদাভাবে এনশিওর করি আর কি। আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এই যে পাহাড়ি এবং বিরল প্রজাতির কাছিমের প্রজাতিগুলো বা কচ্ছপ প্রজাতিগুলো, সেগুলো রক্ষণাবেক্ষণ এবং ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ সরকারের বন বিভাগের শারমিন আক্তার, তিনি বিভাগীয় বন কর্মকর্তা, বন্যপ্রাণী ব্যবস্থাপনা এবং প্রকৃতি সংরক্ষণ বিভাগ, ঢাকা। শারমিন, আপনি একটু কাইন্ডলি বলবেন যে বাংলাদেশ সরকার কি করে এই পাহাড়ি অঞ্চল থেকে কাছিমগুলোকে নিয়ে এসে ভাওয়াল জাতীয় উদ্যানে এই যে প্রজননের জন্য ব্যবস্থা করছেন এবং পরে ফিরিয়ে দিবেন, যে একটা চমৎকার ব্যবস্থাপনা, সেটার সাথে আপনারা কিভাবে সরকার যুক্ত হলো বা সরকার কেন এই সিদ্ধান্তটা নিল? পাহাড়ি যে কচ্ছপগুলো আছে বিভিন্ন জায়গায় আমাদের পার্বত্য জেলাগুলোতে পাওয়া যায় এবং এরা বিপন্ন হয়ে পড়েছে। এদেরকে যখন কোনো বিপন্ন অবস্থা থেকে উদ্ধার করা হয়, তো তখন আমরা সেই বিপন্ন কচ্ছপগুলোকে এই ভাওয়াল জাতীয় উদ্যানে নিয়ে আসি এবং এদেরকে এখানে আমরা খুব নিবিড় পর্যবেক্ষণ করা হয় এবং নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে এদেরকে আমরা ব্রিডিং ফ্যাসিলিটিতে নিয়ে আসি এবং এরা যখন ব্রিডিং করে তো তখন সেই অফস্প্রিংগুলোকে আমরা খুব যত্ন সহকারে নারিশমেন্ট করি এবং নারিশমেন্ট করে যখন এরা ভাইব্রেন্ট পজিশনে পৌঁছায় এবং এটা প্রকৃতিতে অবমুক্ত করার জন্য উপযুক্ত হয়, তখন কিন্তু আমরা আবার সেই তাদের অরিজিনাল নেচারে নিয়ে যেয়ে তাদেরকে অবমুক্ত করে দিই। তো এভাবে স্যার এদেরকে সংরক্ষণের এই উদ্যোগটা বাংলাদেশ সরকার গ্রহণ করেছে। খুবই একটা মহতী উদ্যোগ। তো আপনি এই উদ্যোগের সাথে কত বছর থেকে জড়িত আছেন? আমি বিভাগীয় বন কর্মকর্তা, বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগ হিসেবে 23 সালের জানুয়ারি মাসে যোগদান করি এবং তখন থেকেই আমি এগুলোর সংরক্ষণে নিয়োজিত আছি। তাহলে তো এগুলো তো আপনার সন্তান সন্ততির মতোই অনেকটা বলতে হবে। অনেকটা কারণ সেই পাহাড় কোথায়, চট্টগ্রাম, বিভিন্ন বনাঞ্চল, চট্টগ্রাম বিভাগের বনাঞ্চল থেকে এসেছে এবং এরা যখন সমুক্ত হবে এবং নিজেরা চলার উপযুক্ত হবে, তখন আপনারা এটাকে কি করবেন এদেরকে নিয়ে? তখন ওদেরকে আমরা প্রকৃতিতে তাদের যে নিজস্ব হ্যাবিটেট যেটা স্যার, সেখানে আমরা তাদেরকে অবমুক্ত করার চেষ্টা করি এবং অনেক ক্ষেত্রে আমরা এদেরকে ট্র্যাকিংও করি। ট্র্যাকিং করি যে এবং এদের গতিবিধিগুলো আমরা লক্ষ্য করি যে এরা কত দূর যাচ্ছে, সেই বিষয়গুলো আমরা মাথায় রেখে যে আমরা যে কাজগুলো করতেছি আমরা সঠিক ওয়েতে যাচ্ছি কিনা এটাও আমরা একটু মেজারমেন্ট করার চেষ্টা করি। স্যাটেলাইট ট্যাগিং করে আপনারা দেখতে পারেন যে কোথায় গেল না গেল, প্রতিদিনের সেটা জানা যায়। তো আপনারা কি ভবিষ্যতে এটাকে কোনো এক্সটেনশন করা বা অন্য আরও প্রজাতি যেগুলো আছে সেগুলোকে কি ক্যাপটিভ ব্রিডিং করিয়ে আবার প্রকৃতিতে ছেড়ে দেওয়ার কোনো চিন্তা ভাবনা আছে সরকারের? ইতিমধ্যে ভাওয়াল জাতীয় উদ্যানে দুটো প্রজাতির কচ্ছপের আমরা কাজ করছি। একটা হচ্ছে বাটাগুর বাস্কা এবং এটাও কিন্তু সেই বিরল প্রজাতির অনেকটা। এদেরকে আমরা হচ্ছে নিয়ে এসে এদের ব্রিডিং ফ্যাসিলিটি করি এবং যখন বাচ্চা হয়, বাচ্চা যখন বড় হয়, তাদেরকে কিন্তু আমরা এখান থেকে নিয়ে সুন্দরবনের করমজলে উন্মুক্ত করি, সেটা একটা আছে। আর পাহাড়ি যে কচ্ছপগুলো আছে সেই কচ্ছপগুলো নিয়ে আমরা গবেষণা করছি এবং এই দুটো গবেষণা যখন একটা মানে ভিন্ন মাত্রা, আমরা যখন এটাকে আমাদের একটা টার্গেট আছে যে প্রকৃতিতে এরা বিপন্ন অবস্থায় তাদের স্ট্যাটাসটা যখন চেঞ্জ হয়ে যাবে, যখন তারা প্রকৃতিতে খুব সুন্দর মানে তার স্ট্যাটাসটা খুব ভালোভাবে বিরাজ করবে, তখন নিজেরাই প্রজনন করতে পারবে এবং তাদের সংখ্যা প্রকৃতির সাথে ব্যালেন্স আকারে চলে আসবে, তখন আমরা হয়তো এদের এখান থেকে কনজারভেশনটা শিফট করে হয়তো অন্য প্রজাতির দিকে আমরা মনোযোগ করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে এই মূল্যবান তথ্যগুলো আমাদের দেশের যে জনগণ আছে তাদের জন্য পরিবেশন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। কমল কৃষ্ণ গোয়ালা, তুমি তো এখানে অ্যানিম্যাল কিপার হিসাবে কাজ করো। এই যে কচ্ছপ যেগুলো আমরা পাহাড়ি কচ্ছপ দেখছি, আমাদের সামনে দুটো বড় কচ্ছপ এখানে আছে, এগুলো পরিচর্যা করো। তুমি প্রতিদিন কি কাজ করো এই কাছিমের সাথে একটু যদি দর্শকদেরকে বলো, কারণ ওনারা তো জানেন না যে কাছিমেরও আবার সেবা করার জন্য লোকজনের দরকার আছে, একটু বুঝিয়ে যদি বলো যে তুমি কি করো প্রতিদিন। আমাদের প্রথমত প্রতিদিন আমরা কচ্ছপের খাবার একটা বিষয় থাকে, প্রতিদিন ওদেরকে আমরা যেহেতু খাবার দাও সেটা একটু বলে দাও সবাইকে। 4টা প্রজাতি আছে, 4টা প্রজাতির মধ্যে এটা হলো গিয়ে মানুরিয়া ইমেজ, এগুলা ভেজিটেরিয়ান, হ্যাঁ এশিয়ান জায়ান্ট টার্টল, এগুলা মূলত ভেজিটেরিয়ান, শাকসবজি পছন্দ করে। তার মধ্যে আছে মিষ্টি কুমড়া, শসা, বরবটি, শাক জাতীয় যে খাবারগুলা সেগুলা দেওয়া হয়।
আর বাকি যে 3টা প্রজাতি আছে সেগুলো হলো আপনার মাংসের কিছু খায় মিলিয়ে। হ্যাঁ এগুলো আর কি। আচ্ছা, তো এইটা যখন পাহাড়ে চলে যাবে তখন ওরা কি ধরনের ওই প্রাণীগুলো, ওইগুলো বাকি যে 3 প্রজাতির কচ্ছপ আছে তারা পাহাড় থেকে কীরকম খাবার খেতে পারে, মানে অ্যানিমাল ফুড তাদের কী হবে পাহাড়ে, কোনো আইডিয়া আছে কী ধরনের পোকামাকড় বা মাছ টাছ কী খাবে তারা? পাহাড়ের মধ্যে তো অনেক ধরনের খাবার, পচা খাবার থাকে, যেমন সাপ, ব্যাঙ ইত্যাদি, আর অনেক কিছুই পাওয়া যায় বনের এরা মধ্যে। কি এখানে কোনো বাসা করে, বা যখন ডিম দেওয়ার সময় হয় তখন কি করে বুঝো, বা ডিমকে মাটিতে গর্ত করে ডিম পারে নাকি বা পাতা টাতা জড়ো করে তার মধ্যে ডিম ফেলে? এশিয়ান জায়ান্ট টার্টল যেটা, সেটা হলো গিয়ে আপনার আমাদের সামনে যেটা আছে। হ্যাঁ এটা হলো আপনার পাতা এক জায়গায় এই যে দেখেন একটু পাতা, এরা এইভাবে নেস্ট করবে, নেস্ট করার পরে অনেক উঁচু করে একটা জায়গায় স্তূপ করবে, তারপরে ওইটার মধ্যে পিছনের পা দিয়ে একটু গর্ত করবে, গর্ত করে তারপর ডিম, তখন ওই সময়টা আসলে বোঝা যায় আর কি। আচ্ছা, ওটা কি মাটির নিচে হয় না ওই এটা পাতাগুলোর এই মধ্যে? একটাই এশিয়ান যেটা, এটা হলো গিয়ে আপনার পাতা, যারা পাতার উপরে ডিম পারে, ডিম পারে। আর বাকি 3টা যেটা আছে বাকিগুলো ওগুলা মাটি খুঁড়ে ডিম পারে। মজা হলো যে এরা ওই পাতাটা যে জমা করে রাখে সেখানে ডিম দেওয়ার ফলে এখন ডিমে তাপ দেবে কে? পাতাটা যখন পচে তাতে একটা গরম পরিস্থিতি তৈরি হয় তার মাঝখানে, সেই যে গরমের যে তাপটা, যেটা পাতা পচে যাওয়ার যে পরের যে তাপটা, সেখান থেকে এই ডিমগুলো কিন্তু তার ইনকিউবেশন প্রক্রিয়া বা তাপ দেওয়ার প্রক্রিয়া চলে। এবং কতদিন সময় লাগে ডিম ফুটতে, বা কতটা ডিম একটা মা দিতে পারে একসাথে? এটা 50 থেকে 60টা 70টা এরকম ডিম দেয়, আর এটার সময় লাগে প্রায় 60 থেকে 70 দিন, 80 দিন এরকম, 2 মাস। এটা কি ওই তাপমাত্রার উপরে নির্ভর করে বাচ্চারা পুরুষ বা মেয়ে হয়? হ্যাঁ আমাদের হ্যাঁ তাপমাত্রার মধ্যে মেয়ে ছেলে। তাপমাত্রা কত হলে কোনটা কি হবে, কোনো আইডিয়া আছে? এটা 30-এর কাছাকাছি হলে, 30-এর নিচে হলে সম্ভবত সব মেয়ে হওয়ার সম্ভাবনা, হ্যাঁ, 30-এর আর উপরের দিকে গেলে পরে হয়তো সব পুরুষ হবে, সেটা হলো নাকি? জি জি মানে যেটা ঘড়িয়াল এবং কুমিরের ক্ষেত্রে যেটা হয়। জি। আচ্ছা, আর এটা কি ডিম ইনকিউবেটরে নিয়েও কখনো এদের বাচ্চা তুলতে হয়, না সবই এখান থেকেই? আমরা 24 ঘন্টার মধ্যে আর কি আমরা ডিমগুলো কালেকশন করে ইনকিউবেটর সাহায্যে ফোটানো হয়, তারপরে এই আবার ফোটানোর কতদিন পরে বাইরে নিয়ে আসা হয় ওদেরকে? বাচ্চাগুলো আমরা প্রায় 1 বছরের মতো আপনার ল্যাবের মধ্যে রাখা হয়, ইনডোরে রাখা হয়। ইনডোরে রাখা হ্যাঁ, সেখানে তাপমাত্রা কন্ট্রোল থাকে সবকিছু। জি। সেখানে তোমরা এদেরকে, বাচ্চাদেরকে কি খাবার দাও? মায়েদের যে অ্যাডাল্টদের খাবার সেটা, না ওদের সাথে অন্য অ্যানিম্যাল প্রোটিনও যোগ করা হয়? হ্যাঁ অ্যানিম্যাল প্রোটিন যোগ করা হয়, কারণ ভেজিটেরিয়ান হলেও বাচ্চাদের খাবারের একটুখানি মাত্রাটা ডিফারেন্ট হয়। যে আমরা প্রোটিন যোগ করি, যেমন ডিম আছে, এরপর একটা ক্যালসিয়াম পাউডার আছে, সেটা ইউজ করি। আচ্ছা, আর যে 3টা প্রজাতি আছে সেগুলো কি পরিমাণ গর্ত করে বা কয়টা করে ডিম দেয়? ওদের ইনকিউবেশন পিরিয়ড কত? ওদের সময় বাকি 3টা আছে, যেটা এলঙ্গটা হলুদ পাহাড়ি কচ্ছপ, সেটা হলো আপনার 3 থেকে 4টা ডিম পারে, গর্ত 1 ফিটের মতো গর্ত করে, আর সেগুলা ডিম ফোটার সময় 60 থেকে 90 দিন সময় লাগে। আচ্ছা, দিবা কচ্ছপ? টিবা কচ্ছপ আপনার ডিম পারে সেম 3টা থেকে 4টা, 1 ফিটের মতো গর্ত, আর আপনার ডিম সময় লাগে 90 থেকে 100 দিন এরকম সময় লাগে। আচ্ছা দর্শক, আপনারা এই যে ডিবা কচ্ছপ বা বক্স টার্টলের কথা শুনলেন, এই মালায়ান বক্স টার্টল বাংলাদেশে প্রথম আমিই দেখি, সেটা 1980 সালের জুন মাসে। রমুলাস সুটেকের নামে ভারতের একজন আমেরিকান ভদ্রলোক, বহুকাল থেকে এখনও ভারতে উনি আছেন, তিনি সর্প বিশেষজ্ঞ এবং কবির বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। আমার বন্ধু ছিলেন একসময় ভারতে, আমার সাথে তার সাথে অনেক যোগাযোগ ছিল। সে আসছিল গুইসাপের গবেষণা করার জন্য। তো আমরা কক্সবাজার থেকে টেকনাফের দিকে যাচ্ছিলাম একটা গাড়িতে, বৃষ্টির মধ্যে হঠাৎ দেখি একটি কাছিম রাস্তা পার হচ্ছে। আমি তো হুড়িমুড়ি করে বললাম যে গাড়ি থামাও তাড়াতাড়ি। আমি দৌড়ে গেলাম, যে কাছিমটা তুললাম, তুলে ততক্ষণে রমলাস দেখেই বললো, আরে দিস ইজ দ্য বক্স টার্টল। এবং এই যে বাংলাদেশে প্রথম এই মালায়ান বক্স টার্টল পাওয়া গেল, সেটাকে আমি নিয়ে আসলাম হোটেলে, আমি রাখলাম কয়েকদিন। তারপরে ঢাকার আমার বাসাতে আমি বেশ কিছুদিন রেখেছিলাম। এটা একটা ফিমেল কাছিম ছিল, এবং আমাদের বাসাতেই সে ইসের মতো, আমরা যে এই যে ক্যাপসুলের মতো যে ওষুধ খাই না, ওরই একটি বড় সাইজের সাদা ডিম পেরেছিল কয়েকটা। পরে অবশ্য সে বাঁচেনি, তাকে চেষ্টা করেছিলাম আমি ঘরেই পালার জন্য, কিন্তু আলটিমেটলি সে ওই পরিবেশ তার পছন্দ হয়নি, ছেড়ে দিতে বাধ্য হয়েছিলাম, তাকে রাখা সম্ভব হয়নি। কাজে আমাদের দেশে যে এখন ডিবা কাছিম, এটা অত্যন্ত বিরল প্রজাতি। তারপরে হলুদ পাহাড়ি কচ্ছপ, সেটাও আর একটা, যেটা আর
আরাকান কাসিম যেটা বলা হয়েছে, এই 3টি প্রজাতি, আর বিশাল বড় যে একটু আগে আমাদের সামনে দিয়ে হেঁটে গেল এশিয়ান জায়ান্ট টর্টয়েজ, যেটা এটা অত্যন্ত বিরল প্রাণী। যেহেতু এটা পাহাড়ির একেবারে খুবই ছোট্ট পরিসরে বসবাস করে, কাজে এদেরকে সরকার এবং সিসিএ এই যে এদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন, এদের সংখ্যা বৃদ্ধি করে পাহাড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, আমি মনে করি এটি একটা সাংঘাতিক উদ্যোগ। নিশ্চয়ই আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশ সরকার এই প্রকল্পের সাথে দৃঢ়প্রতিজ্ঞভাবে জড়িত আছে, এবং আশা করি যে এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে অন্তত 4টি বিরল প্রজাতির এবং অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ প্রজাতি প্রকৃতিতে প্রতিস্থাপিত হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।